আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নেক্সট.জেএস প্রজেক্টের ফাইল এবং ফোল্ডারের স্ট্রাকচার। মানে কোন ফোল্ডার কি কাজ করে, কোন ফাইল কেন দরকার, এগুলো এক এক করে বুঝবো ইনশাল্লাহ। যদি আপনি বিগিনার হন তাহলে এই ভিডিওটা একদম শুরু থেকে নেক্সট.জেএস বুঝতে আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ। তো প্রথমে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে যখন আমরা npx create next অ্যাপ @latest এটা হিট করি, তখন নেক্সট.জেএস আমাদেরকে একটা ফ্রেশ ডিফল্ট প্রজেক্ট বানিয়ে দেয়, যেটা আমরা এখনই দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ডিফল্ট নেক্সট.জেএস ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচার। প্রজেক্টের ভিতরে আমরা সাধারণত কিছু ফোল্ডার এবং ফাইল পাই, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আছে নোট মডিউলস, পাবলিক, এসআরসি। এসআরসি এর মধ্যে বেশ কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি। এখানে ফ্যাব আইকন, যেটা ওয়েবসাইটের ফ্যাব আইকন হিসাবে ব্যবহার করা হয়। গ্লোবাল সিএসএস, যেটা ওল প্রজেক্টে গ্লোবাল সিএসএস হিসেবে কাজে লাগে। লেআউট, পেজ, এক এক করে বুঝবো আমরা। গিট ইগনোর। প্রথমে আমরা জানবো যে এসআরসি সোর্সের মধ্যে অ্যাপ ফোল্ডারটা কি কাজে লাগে। এটা নেক্সট.জেএসের নতুন রাউটিং সিস্টেম। নেক্সট.জেএস 13+ এর পর থেকে এটা আমাদেরকে প্রোভাইড করে। তো প্রতিটি ফোল্ডার মানে একটা রাউট, আর এর ভিতরে পেজ.জেএস রাখলে সেটা ওয়েব পেজ হিসেবে কাজ করে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ.জেএস আছে, যেটা ইন্ডেক্স পেজ হিসাবে কাজ করে। ঠিক আছে। তো এখানে যদি আমরা কোনো ফোল্ডার তৈরি করি, সেই ফোল্ডারের মধ্যে যদি পেজ.জেএস আমরা ফাইল ক্রিয়েট করি, তাহলে ওই ফোল্ডারের যে নামকরণটা করব, ওই পেজের নামকরণটা কিন্তু সেই ফোল্ডারের নাম অনুযায়ী হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লেআউট.জেএস দিলে সেটা ওই রাউটের জন্য লেআউট হিসাবে কাজ করে। ঠিক আছে। নেস্টেড ফোল্ডার দিয়ে নেস্টেড রাউটিং তৈরি করা যায়, যেমন হচ্ছে লোডিং.জেএস, ইরোর.জেএস, নট ফাউন্ড.জেএস। এগুলো আলাদা আলাদাভাবে কাজ করে। ঠিক আছে। সো যদি আপনি ধরেন অ্যাপ ফোল্ডারের মধ্যে আপনি ড্যাশবোর্ড বানাবেন, কেমন, বা আপনার একটি ড্যাশবোর্ড ওয়েব পেজ দরকার, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যাপ ফোল্ডারের মধ্যে ড্যাশবোর্ড বলে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এবং সেই ফোল্ডারের মধ্যে পেজ.জেএস বলে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যেটাতে আপনার জেএক্সএস থাকবে। আমি গত ভিডিওতে বুঝিয়েছিলাম কিভাবে রাউটিং কাজ করে, কিভাবে আপনি একটি ওয়েব পেজের রাউট তৈরি করবেন, নেভিগেট করবেন। আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তারপরে আমরা দেখব পাবলিক ফোল্ডার। সাধারণত এখানে স্ট্যাটিক অ্যাসেটসগুলো থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু এসভিজি ফাইল আছে, ভিডিও, পিডিএফ, ফ্যাব আইকন, এগুলো এখানে রাখা যায়। এগুলো ব্রাউজার থেকে সরাসরি অ্যাক্সেস করা যায়। আপনি ধরেন আপনার ওয়েবসাইটের জন্য লোগো লাগবে, তাই না? তাহলে আপনি লোগো এই পাবলিক ফোল্ডারের মধ্যে রাখবেন। রাখার পরে এখান থেকে আপনি আপনার প্রজেক্টে নিবেন। নেওয়ার পরে আপনি এটা আপনার ওয়েবসাইটে সরাসরি দেখতে পারবেন। এভাবেই আসলে আমাদের পাবলিক ফোল্ডারটা কাজে লাগে। আমরা জানবো নোট মডিউলস সম্পর্কে। এই ফোল্ডারের মধ্যে দেখছি যে অনেক ফোল্ডার আছে, তাই না? তো একটা ফোল্ডারের মধ্যে অনেক ফাইল আছে, অনেক কিছু আছে। তো আসলে নোট মডিউলটা এটা কি কাজে লাগে? এখানে প্রজেক্টের সব ডিপেন্ডেন্সি থাকে, যেমন রিয়াক্ট, নেক্সট.জেএস, টেইলউইন্ড, সিএসএস বা অন্য এনপিএম প্যাকেজ, যে প্যাকেজগুলো আপনি আপনার প্রজেক্টে ইনস্টল করবেন। ডিফল্টভাবে নেক্সট.জেএস এই প্যাকেজগুলো ইনস্টল করে রাখে, যেগুলো ম্যান্ডেটরি, যেগুলো প্রজেক্টের রান করার জন্য প্রয়োজন। এই ফোল্ডার কখনো ম্যানুয়ালি এডিট করতে হয় না। হ্যাঁ, এটাতে তেমন একটা আমাদের কাজ করার প্রয়োজন নাই। আমরা যখন কোনো প্যাকেজ ইনস্টল করব, সেটা ডিপেন্ডেন্সিগুলো এই নোট মডিউলসের মধ্যে সেভ হবে। এভাবেই আসলে পুরো প্রজেক্টে কাজ করে। এবার আমরা জানবো প্যাকেজ.জেসন। এটা আমাদের প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল। এখানে ডিপেন্ডেন্সি, স্ক্রিপ্ট, প্রজেক্ট ইনফো থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেগুলোই আছে, তাই না? যেমন নেক্সট ডেভ, নেক্সট বিল্ড, নেক্সট স্টার্ট কমান্ড, এগুলো এখান থেকে রান হয়। আমরা যখন এখানে টার্মিনালটা অন করে যখন আমরা লিখব npm run dev, এই যে কমান্ডটা রান হচ্ছে, এটা কিন্তু এই ফাইল থেকে রান হচ্ছে। কেমন? এখান থেকে কিন্তু আমাদের এই ডেভ কমান্ডটা রান হচ্ছে। তারপর এখানে আমাদের কিন্তু প্রজেক্টটা রান হয়েছে। তো এভাবে আসলে প্যাকেজ.জেসন কাজ করে। এখানে ডেভ ডিপেন্ডেন্সির যে ভার্সনগুলা, যে প্যাকেজগুলো আমরা ইনস্টল করব, সেগুলোর ভার্সনগুলো কিন্তু এখান থেকে রিড করে।
তারপরে আমরা জানবো নেক্সট config.mjs। এটা কি কাজে লাগে? নেক্সট.js এর কাস্টম কনফিগারেশন রাখার জন্য এই ফাইলটা আমাদের কাজে লাগে। যেমন ইমেজ অপটিমাইজেশন, i18n, রিডাইরেক্টস বা রিরাইটস, এক্সপ্লেমেন্টাল ফিচার্স, এইগুলো কিন্তু আমরা এখান থেকে কনফিগার করতে পারি। আচ্ছা, তারপরে অনেক গুরুত্বপূর্ণ একটা ফাইল গিট ইগনোর। এটা কি কাজে লাগে? এটা আমাদের কোনো ফাইল গিটহাবে যদি পুশ না করতে চাই, তাহলে এই ফাইলটার মধ্যে আমরা সেই ফোল্ডার বা ফাইলের পাথটা দিয়ে দেব, সেটা স্কিপ করে পুরো কোডটাই গিটহাবে পুশ হবে। যেহেতু নোট মডিউলস অনেক ভারী একটা ফাইল, সেক্ষেত্রে আমরা এই নোট মডিউলটা স্কিপ করছি। এভাবে আমাদের যে ফাইল অথবা ফোল্ডার অনেক বেশি ভারী, সে ফাইলটা আমরা এই গিট ইগনোর ফাইলের মধ্যে ইনক্লুড করে যখন পুশ করব, সেই পুশ করার সময় আমরা সেই ফাইল বা ফোল্ডার স্কিপ করতে পারি, যাতে সেটা পুশ না হয়। ওকে, তো আমরা এখন জানবো redmi.md। এটা আমাদের কি কাজে লাগে? এটা বেসিক্যালি একটি ডকুমেন্টেশন ফাইল। যখন আমরা গিটহাবে পুশ করি, তখন প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন ইনস্ট্রাকশন আমরা এখানে দিয়ে দিতে পারি। প্রজেক্টটা কীভাবে রান করব, প্রজেক্টের ফিচার্স কী কী, যাতে ইউজার্স বা অন্য ডেভেলপাররা আমাদের প্রজেক্ট সম্বন্ধে একটা ভালো আইডিয়া পেতে পারে। সেই আইডিয়াগুলো আমরা এখানে ইনক্লুড করতে পারি। এখন আমরা জানবো slint.config.mjs। এই ফাইলটা আমাদের কি কাজে লাগে? লিন্টিং এর কনফিগারেশনগুলো থাকে এই ফাইলের মধ্যে। এটা কোড ক্লিন এবং আপনার কোডের মধ্যে যদি কোনো ইরোর থাকে, সেটা দ্রুত ফিক্স আউট করে এই ফাইল থেকে। কেমন? এই ফাইলের কনফিগারেশন আপনি কাস্টমাইজ করতে পারবেন, এবং আপনার পুরো প্রজেক্টে কিন্তু এই ফাইলটা থেকে আপনি যদি কোনো ইরোর ফেস করেন, সেটা আপনি খুঁজে বের করতে পারবেন অত্যন্ত সহজেই। ফাইল এবং ফোল্ডার স্ট্রাকচার এবং কোন ফাইল এবং ফোল্ডার কি কাজে লাগে, এই বিষয়ে আমরা একটা ধারণা পেলাম, যাতে আমরা সহজে কাজ করতে পারি। এছাড়া কিছু ফাইল এবং ফোল্ডার আমাদের কাজ করতে করতে তৈরি করা লাগতে পারে। তার মধ্যে অন্যতম .env, যেটার মধ্যে ব্যাক এন্ডের ইনফরমেশন থাকে, যেটার মধ্যে অনেক সিকিউরিটি পারপসে ব্যবহার হয়, এমন অনেক ডাটা আমরা .env-তে ইনক্লুড করে .env থেকে আমাদের প্রজেক্টের বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করতে পারি। কেমন? আর সেটা অবশ্যই আপনাদেরকে .gitignore ইনক্লুড করে দিতে হবে, যেহেতু অনেক সেন্সিটিভ ডাটা আমরা .env-তে রেখে থাকি। এখানে সাধারণত গ্লোবাল সিএসএস, মডিউল সিএসএস থাকে। আপনি কোনো কম্পোনেন্টের সিএসএস, স্পেসিফিক সিএসএস আপনার সেটারে রাখতে পারবেন। এটা অনেক ক্লিন কোড থাকে, এবং আপনি সহজেই আপনার কোডগুলো ভবিষ্যতে কাস্টমাইজ করতে পারবেন। এভাবে আমরা যদি আমাদের স্টাইলগুলোকে ডিফারেন্ট রাখি, এক একটা পেজের জন্য এক একটা স্টাইল যদি আমরা ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমাদের সেটা মেইনটেনেন্স করতে অনেক সুবিধা হবে। কেমন? আপনার অ্যাপ্লিকেশন যদি অনেক বড়সড় হয়, অনেক বেশি লজিক, অনেক বেশি কোডের আয়োজন থাকে আপনার প্রজেক্টের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সেপারেট স্টাইল শিট ইউজ করা বেটার হবে। নেক্সট, এটা নিয়ে আমাদের এখনো জানা হয়নি। এটা বেসিক্যালি কি কাজে ব্যবহার করা হয়? যখন আমরা প্রজেক্ট বিল্ড করি, আমরা নর্মালি নেক্সট বিল্ড হিট করে, এই কমান্ডটি হিট করে কিন্তু আমাদের প্রজেক্টটা বিল্ড করি, যাতে লাইভ সার্ভারে আমাদের প্রজেক্টটা রান করা যায়। কেমন? তো তখন .next ফোল্ডার অটো জেনারেট হয়। এই ফোল্ডারটা অটো জেনারেট হয় যদি না থাকে। মূলত .next এটা আমরা লাইভ সার্ভারে আপলোড করে লাইভ সার্ভারে আমাদের এই নেক্সট.js প্রজেক্ট রান করে থাকি। সাধারণত গিটে .next পুশ করা হয় না। তো সব কিছু মিলিয়ে এই ছিল এবং ফোল্ডার স্ট্রাকচার। আশা করি এখন থেকে কোনো ফোল্ডার দেখে কনফিউজড হবেন না। পরের ভিডিওতে আমরা এদের ব্যবহার করে ছোট একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট বানাবো। আর সবাই আমার সাথে থাকবেন, আপনারা সবাই ফলো করবেন। আসসালামু আলাইকুম।